সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই জানে যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা কিন্তু চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের বিষয়, তার চিকিৎসা এবং এটির সাথে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাঁটুর এবং কাঁধের লিগামেন্ট ইনজুরি এবং তার চিকিৎসা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নেই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার দিবাকর সরকার 1981 সালের মার্চ মাসে নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্পোর্টস মেডিসিন ও অর্থোস্কোপি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। অ্যাক্সিডেন্টাল ইনজুরিতে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে অথবা হাঁটুতে ব্যথা পেয়েছে। স্যার, হাঁটুর লিগামেন্ট ইনজুরি আসলে কি বোঝায়? আসলে আমাদের হাঁটুটা 3টা বোনসের সমন্বয়ে গঠিত, কিন্তু এই 3টা বোনসকে অনেকগুলো লিগামেন্ট দ্বারা একটা বন্ধনী সৃষ্টি করে থাকে। এই লিগামেন্টগুলো যখন সচল থাকে, কোনো রকম ডিসরাপশন বা আঘাতপ্রাপ্ত না হয়, তখনই কিন্তু আমাদের নর্মাল চলার গতি স্বাভাবিক থাকে। কোনো কারণে যদি আমাদের হাঁটুর এই লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে কিন্তু রোগীদের তখন নর্মাল চলার গতিটা অনেকটাই স্থিমিত হয়ে যায়। নর্মালি হাঁটুর লিগামেন্ট ইনজুরি শুধু অ্যাক্সিডেন্ট বা পড়ে যাওয়া থেকে হচ্ছে তা নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হাঁটুর লিগামেন্টটা ইনজুরি হয় স্পোর্টস রিলেটেড ইনজুরির কারণে। ফর দ্যাট রিজন, এই কারণেই আমাদের এই হাঁটুর লিগামেন্ট ইনজুরির সাবজেক্টের অর্থোপেডিক সাবজেক্টের আর একটা নাম হচ্ছে স্পোর্টস মেডিসিন অ্যান্ড আর্থোস্কোপি। তাছাড়া শুধু যে খেলাধুলাজনিত কারণেই হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয় তা কিন্তু না। এছাড়া রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা উপর থেকে পড়ে যাওয়া কিংবা কোনো ক্ষেত্রে নিচ থেকে উপরে উঠতে গেলেও হাঁটুর লিগামেন্ট ইনজুরি হতে পারে। অনেক কিন্তু আমরা দেখে থাকি যে ঘরেও বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু তাদের হাঁটুতে তাদের ইনজুরি হচ্ছে। এক্স্যাক্টলি, কোনো ক্ষেত্রে, তবে এটা খুব কমন না, তবে এটাও অনেক সময় আমরা রোগীদেরকে পেয়ে থাকি। যারা ছোট বাচ্চা অথবা যারা আসলে প্রফেশনাল যারা প্লেয়ার, তারা যখন রেগুলার বেসিসে খেলাধুলা করে তখন প্রতিদিনই দেখা যায় কোনো না কোনো ছোটোখাটো ব্যথা তারা পেয়ে থাকে। সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনারা কি সাজেস্ট করে থাকেন? এখানে নির্ভর করে। নর্মালি কিন্তু হাঁটুর লিগামেন্ট যে ইনজুরি হচ্ছে এটা কিন্তু খুব কমন, মানে আঘাতপ্রাপ্ততে খুব কম হয়। অনেক যখন বেশি আঘাতপ্রাপ্ত হয় তখনই কিন্তু লিগামেন্ট ইনজুরির প্রসঙ্গটা সামনে চলে আসে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা যারা ইয়াং জেনারেশন, যারা যুবক, তাদের ক্ষেত্রেই কিন্তু হাঁটুর লিগামেন্টে ইনজুরি হয়ে থাকে। তো অনেক সময় যখন হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়, আমাদের বাংলাদেশে বা অন্যান্য যে জায়গায় কমন ট্র্যাডিশন হচ্ছে যখন কোনো হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়, নর্মালি ওই জায়গাটা কিন্তু ফুলে যায় কিংবা খুব ব্যথা করে। রোগীরা কিন্তু এখানে অনেক সময় হাঁটতে পারে না। এক্ষেত্রে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে আমাদের কিন্তু হিস্ট্রি অর্থাৎ ইতিহাস থেকে আমরা কিন্তু ধারণা করতে পারি যে রোগীর আসলে লিগামেন্ট ইনজুরি হয়েছে কিনা। যেমন যখন এই জাতীয় কন্ডিশনে রোগীরা আমাদের কাছে আসে, আমার রোগীদেরকে প্রথমেই প্রশ্ন করি যে আপনার যে হাঁটুর ইনজুরি হয়েছে তার পরবর্তীতে আপনি খেলা কন্টিনিউ করতে পেরেছিলেন কিনা। দ্বিতীয় হচ্ছে, আপনি আঘাত পাওয়ার পরে একা মাঠ থেকে অথবা যে আঘাতপ্রাপ্ত যে জায়গা, সেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক কিংবা পড়ে যাওয়া জায়গায় হোক, আপনি একা বাসায় যেতে পেরেছিলেন কিনা। তৃতীয়ত, আপনি হাঁটু ফুলে গিয়েছিল কিনা। এরকম কিছু প্রশ্ন করে আমরা কিন্তু একটা ধারণা নেওয়ার চেষ্টা করি আদৌ তার লিগামেন্ট ইনজুরি হয়েছে কিনা। কিন্তু সাধারণত আমাদের দেশে যেটা হয়, যখন এরকম কোনো ইনজুরি বা আঘাতপ্রাপ্ত হয়, সেটা প্লেয়ার হোক কিংবা খেলোয়াড় বা অন্যান্য সাধারণ মানুষই হোক, যখন আঘাতপ্রাপ্ত হয় তখন আমরা কী করি, আশেপাশে কোনো স্থানীয় রেজিস্টার্ড অর্থোপেডিক্স ডাক্তার কিংবা ডাক্তারের কাছে যাই। এই ক্ষেত্রে ডাক্তাররা বা আমরা যেটা করি, যখন রোগীর ওখানে ফোলা থাকে, ব্যথা থাকে, তখন আমরা রোগীদেরকে, যদি হাড়ের কোনো ভাঙা না থাকে, এক্ষেত্রে আমরা রোগীদেরকে প্রাথমিক পর্যায়ে কিছু মেডিসিন দিই তার যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো কমানোর জন্য। যেমন ব্যথা হলে ব্যথা কমানোর ওষুধ দিই, ফোলা থাকলে ফোলা কমানোর ওষুধ দিই, এবং অবভিয়াসলি অবশ্যই খুব বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একটা প্লাস্টার অথবা ব্যাকস্ল্যাব কিংবা একটা ব্রেস দিয়ে রাখি, সেটা 3 থেকে 4 সপ্তাহের জন্য। ঘটনাটা শুরু হয় 3 থেকে 4 সপ্তাহ পরে। যদি রোগীগুলো
এক্ষেত্রে এক্স রে ফাইন্ডিং নর্মাল থাকে। নর্মালি হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে এক্স রে ফাইন্ডিং নর্মাল থাকে। 3 থেকে 4 সপ্তাহ পরে যখন রোগীদেরকে আমরা প্লাস্টার অথবা বেল্ট খুলে ফেলি, রোগীদেরকে আমরা নর্মাল হাঁটতে দিই, সমস্যাটা শুরু হয় তখন থেকে। শুরু হয় কি, এক্ষেত্রে খুব কমন কিছু লক্ষণ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। আচ্ছা, খুব কমন যে লক্ষণ হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে রোগীরা আমাদের কাছে আসে, সেটা হচ্ছে তার হাঁটতে গেলে হাঁটু ঘুরে যায়। সে বলে, স্যার আমি হাঁটতে পারি না, হাঁটু ঘুরে যায়। দ্বিতীয়ত হাঁটু সে ব্যালেন্স রাখতে পারে না। দ্বিতীয়ত সে হাঁটু ভাঁজ করতে তার কষ্ট হয়। সে কিন্তু দৌড়াতে পারে না। সে যখনই একটু বড় স্টেপ নিতে যাচ্ছে অথবা একটু দ্রুত হাঁটতে যাচ্ছে, তার হাঁটু কিন্তু তাকে বাধাগ্রস্ত করে। ইভেন দেন যখন সে উঁচু নিচু রাস্তা হয়, হাঁটতে যাচ্ছে, হাঁটু কিন্তু তখন তাকে মানে সহযোগিতা করতে চায় না। হাঁটু তখন তাকে মানে একটু বিট্রে করে অথবা হাঁটু একটু ঘুরে যেতে পারে, সে খুব ভয় পায়। এটা খুব কমন একটা লক্ষণ রোগীদের আমাদের কাছে নিয়ে আসে। দ্বিতীয় লক্ষণটা হয়, রোগীরা আর একটা খুব প্যানিক হয়, সেটা হচ্ছে সে খেয়াল করে তার হাঁটুর ওপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে হাঁটুর নিচের মাংসপেশি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। রোগী তখন কিন্তু খুব ভয় পেয়ে যায় যে স্যার আমার হাঁটু তো শুকিয়ে যাচ্ছে, আমার হাঁটু চিকন হয়ে যাচ্ছে মাংসপেশি। তৃতীয় যেটা খুব কমন আর একটা জিনিস হয়, রোগী নিচে বসে নামাজ কালাম পড়া কিংবা বাথরুম করা, রোগী কিন্তু একটু ব্যথা পায়। কোনো ক্ষেত্রে সিঁড়ি দিয়ে উঠতে গেলে অথবা সিঁড়ি দিয়ে নামতে গেলে রোগী কিন্তু বলে স্যার আমার ব্যথা লাগছে। কখনো কোনো ক্ষেত্রে কোনো সময় যদি মেনিসকাস নামে একটা লিগামেন্ট থাকে, সেটা যদি ইনজুরি হয়, কখনো সে কিন্তু হাঁটু লক হয়ে যায়। হাঁটতে যায়, হাঁটু কিন্তু আর খুলছে না, কিছুক্ষণ পরে আবার হাঁটু শুরু হয়। এই সমস্ত কন্ডিশন যখন হয়, তখন আমরা ধারণা করি যে হ্যাঁ, তার লিগামেন্ট ইনজুরি হতে পারে। তারপরে সেই অনুযায়ী আমরা স্টেপ গ্রহণ করি। এবং এই লক্ষণগুলোর যে কথা আপনি বলছিলেন, সেটি শুরু হয় আসলে ইনজুর্ড হবার 3 to 4 উইকস পরে। কারণ এই 3 to 4 উইকসে কিন্তু আমরা রোগীকে প্রাথমিক যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো দূরীভূত করার চেষ্টা করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীদেরকে আমরা রেস্টে রাখি, প্লাস্টারে রাখি অথবা বেল্ট পরিয়ে রাখি, রোগীদেরকে একটু পায়ে কম হাঁটা চলাফেরা করতে শুরু করি। এই কন্ডিশনগুলো যখন শেষ হয়ে যায়, যখন আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরতে শুরু করে, তখন এই প্রবলেমগুলো শুরু হয়। অনেক সময় দেখা যায় কোনো অ্যাক্সিডেন্টাল কারণে অথবা কোনো প্লেয়ার অথবা বাসার কেউ হয়তো ছোটোখাটো কোনো কারণে পায়ে ব্যথা পেলো, ফুলে গেল, সে ব্যথা অনুভব করছে, কিন্তু সে ডাক্তারের কাছে গেল না, সাময়িকভাবে হয়তো পেইন কিলার খেয়ে ব্যথাটাকে রিমুভ করে রাখলো। এদের ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি, যে কোন লক্ষণ থাকলে অবশ্যই সেটাকে ইগনোর করা যাবে না, ডাক্তারের কাছে আসতে হবে? এটা খুব অ্যালার্মিং, কারণ আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ আগে থেকে সতর্ক হলে পরবর্তী অনেক জটিলতা আমরা দূর করতে পারি। একটা রোগী যখন আঘাতপ্রাপ্ত হয়, বিশেষ করে খেলতে যায় অথবা অ্যাক্সিডেন্ট যায়, সেটা লিগামেন্ট ইনজুরি হতে পারে। সামান্য ইনজুরি হয়েছে কিন্তু সে কোনো চিকিৎসা নিল না, অথবা সে জানতেই পারলো না তার পায়ের ভিতরে কিছু লিগামেন্ট ইনজুরি হয়ে আছে। সেই অবস্থা নিয়ে যখন সে মেবি তার সামান্য ইনজুরি ছিল, এই অবস্থা নিয়ে যখন সে এটাকে ইগনোর করে এবং গুরুত্ব না দেয়, পরবর্তীতে সে আবার আগের মতো চলাচল করতে শুরু করে, কোনো রকম ব্যায়াম, ফিজিওথেরাপি অথবা মেডিসিন না খেয়ে, তাহলে তার যে আগের যে অল্প একটু ইনজুরি ছিল, সেটা কিন্তু পরবর্তীতে তার ফুল টিয়ারে পরিণত হয়ে যায়, অ্যাডভান্স লেভেলে চলে যায়। এই ক্ষেত্রে অবশ্যই পরামর্শ হচ্ছে, আপনি সামান্য ইনজুরি হলেও আশেপাশে কোনো রেজিস্টার্ড অর্থোপেডিক ডাক্তারের পরামর্শ নেন, সেই অনুযায়ী আপনি আপনার পরবর্তী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন। স্যার, এই যে হাঁটুর বিভিন্ন ধরনের ব্যথা মানুষ ফেস করছে অথবা লিগামেন্ট ছিঁড়ে যাচ্ছে, সেটার ট্রিটমেন্টও হচ্ছে, যদি কোনো রোগী হার্টের ইনজুরি নিয়ে আসে বা ব্যথা নিয়ে আসে, তখন প্রাথমিক অবস্থায় কোন টেস্ট আপনারা আসলে করতে দেন? যখন আমাদের কাছে কোনো রোগী আসে, তখন আমাদের প্রথম টার্গেটই থাকে রোগীর ডায়াগনোসিসটা কনফার্ম করা। এক্ষেত্রে রোগীর ইতিহাস খুব ইম্পর্টেন্ট। রোগীদেরকে আমরা কিছু স্পেসিফিক প্রশ্ন করি, প্রশ্ন থেকে আমরা রোগীদেরকে প্রথমত একটা ডায়াগনোসিসে পৌঁছানোর চেষ্টা করি। দ্বিতীয়ত, আমার রোগী যখন আসে তখন রোগীর ইতিহাস শোনার পরে রোগীকে আমরা হাত দিয়ে পরীক্ষা করি। আমাদের হাঁটুতে অনেক লিগামেন্ট রয়েছে, প্রতিটা লিগামেন্ট ইনজুরি হলে তার একটা নির্দিষ্ট পরীক্ষা রয়েছে, এটা সমস্ত অর্থোপেডিক সার্জনরাই জানে। আমরা তারপরে রোগীদেরকে ওই পরীক্ষাগুলো করে চেষ্টা করি যে তার আসলে এখানে কোন লিগামেন্ট ইনজুরি আছে বা কতটুকু ইনজুরি হয়েছে। তৃতীয়ত যখন আমরা করি, তখন রোগীকে একটা ইনভেস্টিগেশন দিই। হাঁটুর লিগামেন্ট ইনজুরির জন্য ইতিহাস এবং পরীক্ষা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আর ইনভেস্টিগেশন আমরা সেটা কনফার্ম করি। একটা এক্স-রে, সাধারণত ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে কিন্তু এক্স-রেটা করা থাকে, এবং হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে এক্স-রে ফাইন্ডিং অলমোস্ট নর্মাল থাকে। দ্বিতীয়ত,
আমরা একটা এমআরআই করি। এমআরআই করে আমরা এটাকে নির্ণয় করার চেষ্টা করি যে আমরা প্রথম পর্যায়ে ইতিহাস শুনে হাত দিয়ে পরীক্ষা করে যেসব জিনিস ডায়াগনোসিসটা মনে মনে চিন্তা করছিলাম, এমআরআই আমাকে ওটাকে সাহায্য করে যে আসলেই তার কতটুকু ইনজুরি আছে। এই তিনটা সংমিশ্রণে তাকে নির্ণয় করি তার এই লিগামেন্ট ইনজুরি হয়েছে এবং এতটুকু ইনজুরি হয়েছে, তারপরে আমরা তার চিকিৎসাতে যাওয়ার চেষ্টা করি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলো 3 to 4 উইকস পরেও দেখা গেছে যে তার হাঁটতে সমস্যা হচ্ছে। অনেক সময় দেখা যায় কারো ক্ষেত্রে মাসেল কিছু শুকিয়ে যায়, এক্ষেত্রে তাদেরকে অপারেশন করা দরকার পড়ে কিনা? মাসেল যখন শুকিয়ে যাচ্ছে তার প্রবলেম হচ্ছে, প্রথম পর্যায়ে আমরা তাকে নির্ণয় করি তার কতটুকু ছিঁড়ে গিয়েছে, এটা আমরা হাত দিয়ে পরীক্ষা করলে আইডিয়া করতে পারি। তারপরে তার চিকিৎসা যখন নির্ণয় করি, যখন আমরা দেখি যে রোগীর লক্ষণগুলো খুব বেশি না, সেখানে কিন্তু প্রথমেই আমরা অপারেশনের চিন্তা করি না। আমাদের এখানে দুইভাবে আমরা চিকিৎসা করে থাকি। প্রথমে আমরা ওষুধ, ব্যায়াম অথবা ফিজিওথেরাপি, দ্বিতীয়ত আমরা অপারেশনের চিন্তা করি। তবে অনেক রোগী আছে, সব রোগীদেরই না, আমি এই কথাটা সবসময় দর্শকদেরকে বলি, হাঁটুর লিগামেন্ট ইনজুরি মানেই যে সবসময় সার্জারি তা কিন্তু নয়। অনেক রোগী আছে যারা খুব সামান্য ইনজুরি হয়েছে, তারা কিন্তু ওষুধ অথবা নির্দিষ্ট কিছু ব্যায়াম, কোনো ক্ষেত্রে ফিজিওথেরাপিতে কিন্তু অ্যাবসলিউটলি ভালো হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে যখন তার এই সমস্ত হাঁটুর লিগামেন্ট রিলেটেড ইনজুরির ফলে তার প্রবলেম হয়, তার ওষুধ, ফিজিওথেরাপি বা কিংবা ব্যায়াম করে ইমপ্রুভ না হয়, তখন আমরা চিন্তা করি যে হ্যাঁ, এটা অপারেশনে যাওয়া লাগতে পারে। অনেকেই সার্জারি করছে, কিন্তু সার্জারি করার পরেও তারা কিন্তু ভালো হচ্ছে না, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? এখানে আমরা তো বর্তমান বিশ্বে এখন মিনিমাম ইনভেসিভের যুগ, কারণ সবচেয়ে কম ছিদ্র, কম ফুটো করে, কম কেটে রোগীকে যত তাড়াতাড়ি হাসপাতাল থেকে বের হয়ে বাসায় পাঠাতে পারবো, সেটাই আমাদের টার্গেট। আমাদের হাঁটুর ক্ষেত্রেও কিন্তু এই নর্মাল যে আধুনিক চিকিৎসা পদ্ধতি চলে এসছে। আমরা খুব গর্ব করে বলি এখন আমরা আর্থ্রোস্কোপি অর্থাৎ হাঁটুর লিগামেন্ট যন্ত্রের মাধ্যমে রিকনস্ট্রাকশন করি এবং পরবর্তীতে রোগীকে আমরা বাসায় পাঠিয়ে দিই। তবে এই ক্ষেত্রে কিন্তু আমরা খুব আধুনিক চিকিৎসা করি। বহির্বিশ্বে যে আধুনিক যন্ত্রের মাধ্যমে চিকিৎসা করা হয়, আমরাও ঠিক তাই করি এবং শুধু একদিন হাসপাতালে রাখি, কোনো কাটাছেঁড়াবিহীন, শুধু দুটো ফুটো করে অপারেশন করে দিই। বাট এই রোগীর সফলতাটা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু অনেকটাই রোগীর ওপরে। এই জন্য রোগীদেরকে আমরা বলে থাকি, অপারেশনের আগের ডাক্তার নিজে, কিন্তু অপারেশনের পরের ডাক্তার কিন্তু আপনি নিজে। কারণ আপনি যদি পরবর্তীতে লিগামেন্ট সার্জারির পরে নির্দিষ্ট মাফিক, নিয়ম মাফিক ব্যায়াম, অপারেশনের পরের দিন থেকেই নর্মালি আমরা রোগীকে মুভমেন্ট দিয়ে দিই, হাঁটতে দিয়ে দিই, কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ এক একটা নির্দিষ্ট ধাপ রয়েছে। প্রথমে 21 দিন, তারপরে 42 দিন, এরকম স্টেপ বাই স্টেপ 6 মাসের কিছু নির্দিষ্ট ব্যায়াম প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। তবে এই অপারেশন করে কিন্তু আমাদের নর্মাল যে প্লেয়ার, সেটা কিন্তু খেলছে। আমার অনেক সৌভাগ্য হয়েছে জাতীয় দলের অনেক প্লেয়ারের অপারেশন করা এবং তারা কিন্তু মাঠেও খেলছে। তাই আমি সবসময় দর্শকদেরকে বলি, হাঁটুর লিগামেন্ট মানেই যে অপারেশন তা নয়। অপারেশন করলেও যে আপনি ভালো হবেন না, এটাও সত্য কথা নয়। আপনি যদি নির্দিষ্ট মাফিক ব্যায়াম করেন, তাহলে যদি নর্মাল প্লেয়াররা খেলতে পারে, সাধারণ মানুষ কেন হাঁটতে পারবে না? অসংখ্য ধন্যবাদ, চমৎকার বলেছেন আপনি। আরও বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। বৃদ্ধ বয়সে তথা বয়স বৃদ্ধির সাথে সাথে দেহের পুষ্টি চাহিদা পরিবর্তিত হয়। আমাদের টিস্যুগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতিগ্রস্ত টিস্যুগুলি মেরামতের জন্য কিন্তু সঠিক পুষ্টি প্রয়োজন। এছাড়া বয়স বৃদ্ধির সাথে সাথে হজম শক্তি কমে যায়, অনেক ক্ষেত্রে অরুচি চলে আসে খাবারে, পাশাপাশি নানা রকম ওষুধের প্রভাব তো থাকছেই। এছাড়া স্বাস্থ্য পুষ্টির উপর প্রভাব ফেলে এরকম আরও অনেক বিষয় আছে, যেমন দাঁত হারানো। সাধারণত 70 বছর বয়সে পৌঁছানোর সাথে সাথে 28% পুরুষ এবং 38% নারী দাঁত হারিয়ে ফেলেন, যার ফলে কিন্তু তাদের খাবার খেতে অসুবিধা হয়। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবারে বয়োজ্যেষ্ঠ যে মানুষটি আছেন, উনি হয়তোবা নিজের প্রয়োজন বা চাহিদা সবাইকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারছেন না। এক গবেষণায় এসেছে যে এ ধরনের বয়স্ক ব্যক্তিরা সাধারণত 40% কম খাবার গ্রহণ করে থাকে, যার ফলে তাদের বডির মধ্যে তৈরি হয় নানান ধরনের প্রোটিন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি বা মিনারেল ডেফিসিয়েন্সি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পরিবারের বয়স্ক মানুষটির সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিতকরণে একটু এক্সট্রা কেয়ার অবশ্যই দরকার। দাঁত পড়ে যাওয়া বা দাঁত নড়ে যাওয়া, এক্ষেত্রে বয়স্ক ব্যক্তি, পরিবারে যে বয়োজ্যেষ্ঠ যিনি আছেন, তার খাবারটি যেন সুসেদ্ধ হয় এবং যথেষ্ট নরম হয়, এদিকে খেয়াল রাখতে হবে। যদি উনি সকালে রুটি সবজি খেতে না পারেন, তাহলে অল্টারনেট হিসাবে আমরা দুধ রুটি, দুধ সাগু, এছাড়া চিড়া কলা, দই কিংবা সেদ্ধ ডিম, জাউ ভাত সাথে সবজি ভর্তা দিতে পারি।
বয়স বাড়ার সাথে সাথে পরিপাক রসের স্বল্পতার কারণে হজম শক্তি হ্রাস পায়। এক্ষেত্রে অধিক তেল মশলা জাতীয় খাবার হজমের সমস্যা হয়, সুতরাং বয়স্কদের খাবারে যেন অত্যধিক তেল মশলা না দেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বয়স বৃদ্ধির সাথে সাথে কোষ্ঠকাঠিন্য একটি বিরাট সমস্যা আকারে ধরা দেয়। কোষ্ঠকাঠিন্য মোকাবেলার ক্ষেত্রে প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার যেন বয়স্ক মানুষটির খাবার তালিকায় স্থান পায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে পানির একটি ভূমিকা আছে, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পানির ক্ষেত্রে অবশ্যই নিয়ম করে 2 লিটার পানি খেতেই হবে। আর এই পানিটি কিন্তু কিডনি কার্যকর রাখতে সাহায্য করে, পাশাপাশি বডি থেকে ক্ষতিকর দূষিত বর্জ্য বের করে দিতেও অনেকাংশে হেল্প করে। আমার রেগুলার প্র্যাকটিসে দেখেছি অনেক সময় অনেক বয়স্ক ব্যক্তি স্বাদ ও খাবারের রুচি হচ্ছে না দেখে খাবার খেতে চাচ্ছেন না বলে গো ধরে বসে থাকেন। এক্ষেত্রে তার কি হচ্ছে, তার বডির ওজন কমছে, সাথে সাথে ভিটামিন মিনারেল ঘাটতি দেখা দিচ্ছে। এসব ক্ষেত্রে সাধারণত পরিবারে যে ছোট শিশুটি থাকছে তার খাবারে আমরা যেমন বৈচিত্র্যতা আনতে সর্বদা ব্যস্ত থাকি, ঠিক অনুরূপভাবে বয়স্ক ব্যক্তিটির খাবারেও যেন বৈচিত্র্যটা আনা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ভেষজ বা মশলা ব্যবহার করা যেতে পারে, যেগুলি কিন্তু খাবারে বৈচিত্র্যতা ফিরিয়ে আনতে অনেকাংশে হেল্প করবে, পাশাপাশি ভিটামিন বা মিনারেল ঘাটতি পূরণেও সাহায্য করে। অনেক সময় অনেক বয়স্ক ব্যক্তির বিভিন্ন রোগে আক্রান্ত থাকার কারণে অনেক খাবারে বিধিনিষেধ থাকে। এক্ষেত্রে খুব ভালোভাবে জেনে নিতে হবে যে তার ক্ষেত্রে ঠিক কোন কোন খাবার খাওয়া বারণ আছে। সেই খাবারগুলিকে অবশ্যই বাদ দিয়ে অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবারগুলি তার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে খুব ভালো হয় যদি একজন নিউট্রিশন এক্সপার্টের পরামর্শ নিয়ে তার খাদ্য তালিকাটি প্রস্তুত করা যায়। সাধারণত ক্যালসিয়ামের উৎস হিসাবে বয়স্কদের খাবারে দুধ, দই কিংবা তিল তিসি যোগ করা যেতে পারে। এর পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হিসাবে বিভিন্ন তাজা ফলমূল খাওয়ানো যেতে পারে। পাশাপাশি নিয়ম করে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন ডি জাতীয় খাবার অবশ্যই প্রতিদিন খাওয়াতে হবে। তো অনেক সময় দেখা যায় যে বৃদ্ধ মানুষদের পান জর্দা খাওয়ার একটা প্রবণতা থাকে। এক্ষেত্রে ওনারা হয়তোবা সহজে এটি ছাড়তে চাইবেন না, সেক্ষেত্রে ওনাদেরকে ভালোভাবে বিশদে বুঝিয়ে এই বিষয়টির গুরুত্ব বোঝাতে হবে এবং এটাকে অ্যাভয়েড করাতে হবে। অনেক ক্ষেত্রে বয়স্ক ব্যক্তিদের মধ্যে একাকিত্ব বা বিষণ্ণতার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে এবং এসবের প্রভাব হিসাবে চলে আসে খাবারে অনীহা। এসব ক্ষেত্রে অবশ্যই একজন এক্সপার্ট কাউন্সিলরের পরামর্শ অনুযায়ী মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হবে। স্যার, কাঁধের লিগামেন্ট ইনজুরি নিশ্চয়ই হয়ে থাকে, সেই বিষয়ে একটু জানবো। আমাদের দেহের যেটা সেকেন্ড মোস্ট কমন লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের কাঁধের অর্থাৎ শোল্ডার জয়েন্টের লিগামেন্ট ইনজুরি। এটাও আমরা খুব গর্ব করে বলি যে এটারও চিকিৎসা বর্তমানে সবচেয়ে আধুনিক চিকিৎসা সেটা আমাদের দেশে হয়ে থাকে। আসলে কাঁধের লিগামেন্ট, হাঁটুর যেমন লিগামেন্ট ইনজুরি ধরেন খেলতে গিয়ে হয়ে থাকে, কাঁধেরটা ঠিক সবসময় যে খেলতে গিয়ে হয়ে থাকে তা না। আমরা আমাদের সমাজের আশেপাশে অনেক ব্যক্তিকে পাবো, ছেলে এবং মেয়ে, যাদের দেখবেন কোনো কোনো সময় অটোমেটিক্যালি কাঁধটা বের হয়ে চলে আসে, আবার সে কাঁধটাকে ভিতরে জয়েন্টের প্রতিস্থাপন করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীরা নিজেই এটে পারে, কোনো কোনো ক্ষেত্রে তাকে হাসপাতালে যেতে হয়, নির্দিষ্ট কিছু ম্যানুভারের মাধ্যমে সে কাঁধের লিগামেন্ট প্রতিস্থাপন করে, কখনো কখনো কিন্তু এটা অজ্ঞান করেও করতে হয়। যেসব রোগীগুলো এই প্রবলেমটা ফেস করে তারা এটা জানে। এই যে প্রতিবার আমাদের এই কাঁধটা বের হয়ে চলে আসছে এবং তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কাঁধটা আবার জয়েন্টে প্রতিস্থাপন করছে, এই প্রতিবার এই পাতোয়ে অর্থাৎ এই রাস্তাতে যতগুলো লিগামেন্ট পায় আমাদের কাঁধের এই লিগামেন্টটা ইনজুরি হতে থাকে। এবং এই ক্ষেত্রে কিন্তু রোগীরা খুব কমনলি কিছু কিছু কাজ করতে ভয় পায়, যেমন সে কিন্তু জামা পরতে খুব ভয় পায়, সোয়েটার পরতে ভয় পায়, সাঁতার কাটতে ভয় পায়, ইভেন দেন ঘুমের মধ্যেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই কাঁধ ছুটে যায় এবং যতক্ষণ পর্যন্ত এই কাঁধটা আবার প্রতিস্থাপন না করা রোগীদের কিন্তু মারাত্মক ব্যথা হয়, রোগীরা খুব প্যানিক অ্যাটাকে থাকে সবসময়। হাঁটুর লিগামেন্ট ইনজুরি যেরকম ট্রিটমেন্ট বাংলাদেশে খুব সহজলভ্য রয়েছে, সেই সাথে কাঁধের যে লিগামেন্ট ইনজুরি সেটির চিকিৎসা আমাদের দেশে সম্ভব। অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এবার আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমরা যারা খেলাধুলা করি অথবা যারা বাইকে চলাচল করি এবং যারা প্রত্যেক জীবনে পড়ে গিয়ে হলো, যারা ইয়ং বয়সে বিশেষ করে 15-এর ঊর্ধ্ব এবং 35-এর নিচে এই বয়সে যারা আঘাতপ্রাপ্ত হয় হাঁটুতে, তাদের দুটো জিনিস সমস্যা, একটি হচ্ছে ফ্র্যাকচার বা হাড় ভেঙে যাওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে লিগামেন্টের, হাঁটুর ভিতরে যে লিগামেন্ট আছে সেগুলা আঘাতপ্রাপ্ত হয়।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvmedia.com এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।